হেই হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ফিজিক্স হিরো। তো আমরা আগের কয়েকটা লেকচার ধরে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের কাইনেটিক্স চ্যাপ্টারটা কমপ্লিট করেছি। ওই চ্যাপ্টার থেকে শুধু অ্যাসেপশন রিজন থেকে 7-8টা কোশ্চেন যেটা আছে ওটা শুধু বাকি, আদারওয়াইজ পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা আজকের নতুন একটা চ্যাপ্টার শুরু করেছি যেটা নিউটনস লজ অফ মোশন, যেটা খুব ইন্টারেস্টিং এবং ছাত্রদের ফেভারিট চ্যাপ্টার একটা বলতে পারো। এবং এর থেকে খুব ভালো কোশ্চেন আসে, তুমি তোমার বোর্ডে বলো বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও বলো, এখান থেকে বেশ ভালো কোশ্চেন আছে এবং ইজি কোশ্চেন আছে। ঠিক আছে, তো কিছু কনসেপ্ট বুঝে নিলে বাকিটা সহজ হয়ে যায়। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা কি বলছে, একটি বিকারের জলে অর্ধ নিমজ্জিত অবস্থায় একটি বস্তু আছে। ঠিক আছে, একটি বিকারের জলে, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের সাথে অ্যাড না করে যদি ফ্লুইড মেকানিক্স বলে যে চ্যাপ্টারটা আছে, তোমাদের কি বাংলায় কি নাম ভুলে গেছি, তো ওই চ্যাপ্টারে যদি অ্যাড করতো তাহলে বেশি বেটার হতো। কারণ ওই চ্যাপ্টারের কোশ্চেন কনসেপ্ট মনে করো 60% ওই চ্যাপ্টারের কনসেপ্ট আছে বা তার থেকে বেশি। বাকি বাকি যত পার্সেন্টেজ পড়ে থাকছে সেটা হলো নিউটনস ল অফ মোশনের ওপর। এই কোশ্চেনটা বোঝার আগে আরেকটা কনসেপ্টটা আমি বলে দিই। মনে করো তুমি এমনি যখন এতে আছে, মানে তুমি এমনি মানে নর্মাল অবস্থায় যা তুমি নিজের ওয়েট ফিল করো, তুমি যখন কোনো পুকুরে বা পানিতে যখন নামবে তার থেকে একটু হালকা ফিল করো, তাই না? যখন পানিতে ভাসবে তুমি তোমার নিজের ওয়েটটা একটু হালকা ফিল করো। কেন এমনটা হয়? এমনটা কেন হয়? কারণ পানিতে যখন থাকবে তখন তোমার, এটা মনে করো তোমার বডি, তুমি শুয়ে আছো মনে করো পানিতে, নিচে তোমার ওয়েট কাজ করছে এমজি, আর উপরের দিকে একটা ফোর্স কাজ করে, সেটাকে আমরা বলি আফথার্স্ট ফোর্স বা বাউন্স ফোর্স না কি বলে, বা আফথার্স্ট ফোর্স বলে। ঠিক আছে, তোমরা ছোটবেলায় পড়েছো যে আর্কিমিডিসের প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা এখানে কাজ করে। দেখো আমি এখানে করে নিয়ে এসেছি স্ক্রিনশট, বা তুমি স্ক্রিনশট নিয়ে চলে এসেছি আমাদের বইয়ে। দেখো, ইফ এ হেভি অবজেক্ট ইজ ইমার্সড ইন ওয়াটার ইট সিমস টু ওয়েট লেস দ্যান হোয়েন ইট ইজ ইন এয়ার। মানে যখন কোনো বস্তু ওয়াটারে থাকবে, ওয়াটারে ফেলা হবে, তখন তার ওয়েট কম্পারেটিভলি একটু কম লাগবে। কার তুলনায় কম লাগবে? যখন সে এয়ারে থাকবে। দিস ইজ বিকজ দ্য ওয়াটার এক্সার্ট এ নেট আপার নর্মাল ফোর্স কল্ড বাউন্স ফোর্স বা আপথার্স্ট ফোর্স। ঠিক আছে, একটা ব্লক মনে করো আছে, বিকারে আছে, যেটা তোমাদের কোশ্চেনে দিয়েছে। আচ্ছা এরকম না গিয়ে ভালো করে, এটা বিকার। এখানে অর্ধ নিমজ্জিত একটা বস্তু আছে, যেমন তোমাদের কোশ্চেন, এর নিজের ওয়েট একটা নিচে লাগছে এমজি এবং ওপরে লাগছে আপথার্স্ট ফোর্স। তার ফর্মুলাটা কি এরকম, ভি ইনসাইড মানে এর ভলিউম যতটা জলের তলায় আছে, ইনটু রো অফ লিকুইড, মানে রোটা আমরা ডেন্সিটিকে করি, ডিনোট করি, লিকুইডের ডেন্সিটি, ইনটু জি। এখানে জি এফেক্টিভ বলতে পারো, জি এফেক্টিভ। এখানে বস্তুটা যদি স্থির থাকে, মানে এই সিস্টেমটা যদি স্থির থাকে, পুরো সিস্টেমটা যদি স্থিরে থাকে বা কোনো এক জায়গায় বসানো থাকে, তখন আমরা জি এফেক্টিভ জি লিখবো, তাই না? জি এফেক্টিভ ইকুয়াল টু জি লিখব। যদি বস্তুটা মনে করো কোনো একটা ত্বরণ নিয়ে, বস্তুটা না সরি, এই পুরো সিস্টেমটা মনে করো কোনো একটা ত্বরণ দিয়ে উপরে উপরে তোলা হচ্ছে, এক্ষেত্রে জি এফেক্টিভ কি হবে? জি এফেক্টিভ হবে জি প্লাস এ। মনে করি এ ত্বরণে তোলা হচ্ছে, তাই না? এবার এই কোশ্চেনটা কি বলছে, দেখো তাহলে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে যে যদি সংস্থা মুক্ত হয়, সংস্থা মানে ওই পুরো সিস্টেমটা বলছে, ঠিক আছে, মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকে, তাহলে বস্তুর উপর জল কর্তৃক ঊর্ধ্বাঘাত কত হবে? ঊর্ধ্বাঘাত মানে আপথার্স্ট ফোর্স বলতে, ঠিক আছে। আপথার্স্ট কি হবে? রো ভি জি এফেক্টিভ, ভি ইনসাইড আর লিকুইড, আপথার্স্ট ফার্স্ট।
তো এক্ষেত্রে জি এফেক্টিভ কি হবে? এক্ষেত্রে জি এফেক্টিভ হবে নিচে থেকে জি কাজ করছে এবং উপর থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। উপর থেকে ছেড়ে দেওয়া মানে ফ্রি ফল। ফ্রি ফলের ক্ষেত্রে আমরা কি করি? জি মাইনাস জি ইকুয়াল টু জিরো হয়, তাই না? তাহলে এটাখানে যদি আমরা জিরো বসে দিই, জি এফেক্টিভ জিরো বসে দিই, তাহলে কি হবে? আফটার ফোর্সটা জিরো হয়ে যাবে। তাহলে অপশন এ। ঠিক আছে, যদি না বুঝতে পারো অসুবিধা নেই, তুমি যখন ফ্লুইড মেকানিক্স পড়বে সেখানে আরো ভালো করে বুঝে যাবে, সেখানে ওই কোশ্চেনটা দেওয়া থাকে বা জিজ্ঞেস করা হয়। দেখো, সাম্য অবস্থায় একটি মই এর উপরের প্রান্ত দেয়ালের সংস্পর্শে এবং নিম্ন প্রান্ত ভূমি সংস্পর্শে আছে। মইটি পিছনে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় যখন লোকটি মইয়ের কোথায় থাকে? উপরের প্রান্তে, তাই না? এটা যদি মই হয়, মনে করি গ্রাউন্ডের সাথে এ আছে, এখানে থাকলে বেশি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, উপর প্রান্তে। তিনের কোশ্চেনে দাও, নিউটনের সূত্রের জন্য মানুষ সাঁতার কাটতে পারে। আচ্ছা, নিউটনের কোন সূত্রের জন্য মানুষ সাঁতার কাটতে পারে? এটা তৃতীয় গতিসূত্র। তোমরা হয়তো অনেকে জানো না, যারা জানো না তারা একটু ভাবার চেষ্টা করো, চোখ বন্ধ করে। নিউটনের গতিসূত্র তোমরা তো জানো, এটা তো তোমার 9 থেকে তোমাদের মুখস্থ, কিন্তু তার অ্যাপ্লিকেশনটা সাঁতার কাটাতে কাজে লাগে। তুমি সেটা একবার চোখ বন্ধ করে ভাববে, তুমি বুঝে যাবে ইনশাআল্লাহ। এম ভরের একটি বেলুন এ ত্বরণে নিচের দিকে নামছে, ঠিক আছে? বেলুনের সামথিং ভর, মনে করো একটা এম ভর সরিয়ে নিলে বেলুনটি এ ত্বরণে উপরে উঠতে শুরু করে। আমার জিজ্ঞেস করছে কত ভর যদি ফেলে দেওয়া হয় বেলুন থেকে, তাহলে বেলুনটি উপরের দিকে উঠতে শুরু করবে, তবে ত্বরণ আগেকারই মতো থাকবে। ঠিক আছে, অরিজিনাল কোশ্চেন হলো এটা, সিবিএসসি এআইপি এমটিতে 2014 সালে এসেছিল। ঠিক আছে, এই কোশ্চেনে তোমরা ল্যাঙ্গুয়েজটা আবার পড়বে, পড়ে বুঝতে পারছো কিনা বল। দেখো কোশ্চেনে কি বলছে, মনে করো একটা বেলুনকে আমি বক্স আকারে আঁকছি। একটা বেলুন যার মাস ছিল এম এবং সে নিচের দিকে এ ত্বরণে নামছে। ওই বেলুন থেকে একটা মাস নিচের দিকে ফেলে দেওয়া হয়, তখন বেলুনের মাস কি থাকবে? এম মাইনাস এম। বলছে ফেলে দেওয়ার পরে বস্তুটি উপরের দিকে এ ত্বরণে উঠতে থাকে। হলো, দেখো এই বস্তুটার ক্ষেত্রে নিচের দিকে কি কাজ করবে? এমজি। এই বস্তুটির ক্ষেত্রে নিচের দিকে কাজ করবে, বস্তুর বা এই কন্ডিশনের বেলুনের উপর নিচের দিকে কি কাজ করবে? এম মাইনাস এম জি। আর উপরের দিকে একটা আপ-থার্স্ট ফোর্স কাজ করবে অলওয়েজ। ঠিক আছে, সেটার নাম দিলাম আমি, মনে করো এফ। এবার মনে হতে পারে যে এতদিন তো আপ-থার্স্ট ফোর্স তো এটা ব্লকের ক্ষেত্রে দেখিনি। দেখো, যখন ডেন্সিটি তরলের ডেন্সিটি থেকে বেশি হয়ে যায় কোনো বস্তুর, তখন সেই বস্তুর উপর আপ-থার্স্ট ফোর্স থেকে নেগলেক্ট করা হয়, বুঝলে? তাই আমরা সেখানে আমরা দিতাম, মানে ইউজ করতাম না আপ-থার্স্ট ফোর্সকে। তো এক্ষেত্রে আমরা কি ইকুয়েশন লিখতে পারি? এক্ষেত্রে লিখতে পারি এটা নিচের দিকে নামছে, তার মানে এমজি বড়, মাইনাস এফ ইজিক্যাল টু এম। এইভাবে সিমিলারলি এটাও লিখতে পারো, এই মানে এরকম ইকুয়েশন এখানেও লিখতে পারো, কিন্তু আমি এইভাবে তোমাদের লিখতে মানা করবো। আমি বলবো যে ডাইরেক্ট আমরা কি জানি? এফ ইকুয়াল টু এম এ জানি, তাই না? এমটাকে নেট মাস এবং নেট ত্বরণ ভাব, বা টোটাল মাস বা টোটাল ত্বরণ ভাব, টোটাল ত্বরণ না, সরি, এফেক্টিভ ভাব। ঠিক আছে, এই ফর্মুলাটা বা এই কনসেপ্টটা দেখো। এই ক্ষেত্রে এফটাকে এফ লিখে দিলাম, বা এই সেম জিনিস তুমি টেনশনের ক্ষেত্রেও লাগাতে পারবে। ঠিক আছে, তোমরা বইয়ে যেটা করা থাকে বা তোমরা যেটা করে আসছো এইভাবে লিখে তারপর এরকম একটা ফর্মে নিয়ে আসছো। আমি বলবো ডাইরেক্ট ওটা লেখো এইভাবে, এর মাস কত এম, এ এফেক্টিভ কত, নিচে জি কাজ করছে, আর এ ত্বরণে নিচের দিকেও নামছে, তাহলে এ এফেক্টিভ হবে বা জি এফেক্টিভ হবে কি? জি মাইনাস এ। হলো, এটা একটা ইকুয়েশন পেলে তুমি। এই সিস্টেমটার ক্ষেত্রে কি হবে? এফ উপরের দিকে লাগছে এফ, তারপরে এম মাইনাস এম দিয়ে এখানে এ এফেক্টিভ কত বা জি এফেক্টিভ কত?
দুজনের অভিমুখ বিপরীত দিকে, তার মানে এখানে ইয়ে হয়ে যাবে, যোগ হয়ে যাবে, দিয়ে এ প্লাস জি বা জি প্লাস এ করবে। হলো, দুটো ইকুয়েশন পেলে তোমরা। এটা একটা ইকুয়েশন, এক নাম দিলাম, এটা দুই নাম দিলাম। এই দুটো ইকুয়েশন যদি মানে সলভ করো তাহলে তোমাদের অপশন এটা চলে আসবে। ঠিক আছে, মানে এই এফটাকে এলিমিনেট করতে হবে, তোমরা করবে। ঠিক আছে, ইজি, আমি তো বলে দিলাম ব্যাপারটা ইজি জিনিস, শুধু একটা সেই কনসেপ্টটা বুঝে নিতে হবে। এম ভরের একটি বুলেট ভি বেগ নিয়ে এম ভরের একটি কাঠের ব্লকে আঘাত করে গেঁথে গেল। মনে করো এটা কাঠের ব্লক এবং এটা একটা বুলেট। হলো, বুলেটের মাস বলছে স্মল এম এবং ব্লকের মাস দিয়েছে ক্যাপিটাল এবং বুলেটের বেগ দিয়েছে ভি। ঠিক আছে, দেওয়ার পরে কি হবে, দেওয়ার পরে বলছে যে সম্মিলিত ভরের বেগ কত হবে, মানে মানে এই বুলেটটি ব্লকে আঘাত করলে নেক্সট ইমেজ ফরমেশন কেমন হবে। মনে করো এটা ব্লকের ভিতরে বুলেটটা ঢুকে গেছে, তাহলে এই পুরো সিস্টেমটার মাস কি হবে, বেড়ে গিয়ে এম প্লাস এম হয়ে যাবে, তাই না। এখন বুলেট এবং ব্লকের দুটোর মাস নেব। তারপরে কি বলছে যে এই সম্মিলিত ভরের বেগ কত, আমি ধরে নিলাম ইউ। এখানে আমরা কোন কনসেপ্টে লাগাবো বলতো, যেটা কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগ সংরক্ষণের নীতি, ওই কনসেপ্টটা লাগাবো। ওই নীতিটা কি বলছে যে বাইরে থেকে যদি না কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়, সিস্টেমের ইনিশিয়াল মোমেন্টাম এবং ফাইনাল মোমেন্টাম কনজার্ভ থাকবে বা সেম থাকবে। দেখো আমি এখানে দুটো সিস্টেম পেলাম, আগে যখন বুলেটটা ব্লকে হিট করার আগে একটা সিস্টেম পেলাম, এটা একটা সিস্টেম পেলাম, দুটো সিস্টেম পেলাম। ইনিশিয়ালি এটা পি আই দিলাম, মনে করো এটা পি এফ দিলাম। ইনিশিয়ালি মোমেন্টাম, সিস্টেমের মোমেন্টাম ইজিক্যাল টু না, হ্যাঁ ইজিক্যাল টু ফাইনাল সিস্টেমের মোমেন্টাম। ইনিশিয়ালি মোমেন্টাম কত ছিল সিস্টেমের, এ ছিল দেখো এম ভি প্লাস, এটা স্থির ছিল মানে এটা রেস্টে ছিল বাই ভেলোসিটি 0, তাহলে ক্যাপিটাল এম ইন্টু 0 ইজিক্যাল টু এই সিস্টেমের মোমেন্টাম কত দাও, এই সিস্টেমের মাস, মোমেন্টাম মানে ভরবেগ মানে মাস ইন্টু ভলিউম বলছি, ভেলোসিটি তোমরা তো জানো। ইংলিশটা আমি ইউজ করছি বলে তো অসুবিধা হচ্ছে এমনটা তো নয়। এই চলে গেল, তাহলে আমরা কি পাচ্ছি, স্মল এম ভি ইজিক্যাল টোটাল মাস দে সম্মিলিত ভরের বেগ। এটাকে যদি আমরা নিচে নিয়ে চলে আসি তাহলে কি আসবে, হবে এম স্মল এম ভি বাই ক্যাপিটাল এম প্লাস স্মল, হলো ইজিক্যাল টু। তাহলে কোন অপশনটা হয়তো কোনো অপশন ম্যাচ করছে না, এখানে একটা প্রিন্টিং মিস্টেক হয়ে যায়, এখানে ভি আসবে। ঠিক আছে, দিয়ে অপশনটা বি অপশন ঠিক হয়ে যাচ্ছে। দেখো এই কোয়েশ্চেনটা সাঁতরা বইয়ের সলিউশন সিরিজে আমরা পড়িয়েছি, এটা সাঁতরা বইয়ে আছে। একটি বল এম ভরের বস্তুতে A1 ত্বরণ এবং M2 ভরের বস্তুতে A2 ত্বরণ সৃষ্টি করতে পারে। দেখো তোমার ল্যাঙ্গুয়েজ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দেখো এই বল মানে কিন্তু তোমার খেলার বল না, এই বল মানে এখানে ফোর্স বলছে। ঠিক আছে, মনে করো এটা একটা বস্তু ছিল যার ভর M1, তার উপর একটা বল ক্রিয়েট করা হবে F, তারপরে বস্তুটা একটি ত্বরণ অর্জন করলো যার নাম A1 দিয়ে দিয়েছে। একটা বস্তু আছে যার মাস M2 এবং তার উপর সেম বল অ্যাপ্লাই করা হলো F, করার পরে বস্তুটি A2 ত্বরণ অর্জন করলো। হলো, এবার বলছে যে ওই বল যদি M1 প্লাস M2 ভরের বস্তুতে যে ত্বরণ সৃষ্টি করবে তা হলো ড্যাশ ড্যাশ ড্যাশ। মনে করো আরেকটা বল যার মাস M1 প্লাস M2 হলো, তার উপর সেম ফোর্স ক্রিয়েট করা হচ্ছে বা অ্যাপ্লাই করা হচ্ছে F। এই ক্ষেত্রে ত্বরণটা কত হবে, এই ক্ষেত্রে ত্বরণ আমরা মনে করি না A,
ঠিক আছে, ওই এর মান বার করতাম। দেখো প্রথম যে কন্ডিশনটা কোশ্চেনে দিয়ে দেয়, এতক্ষণ আমরা কি করলাম, কোশ্চেনে যেটা বলা আছে সেটা আমরা লিখলাম, এবার সলভ করা শুরু করব। ঠিক আছে, এবার আমাদের কাজ শুরু হবে। এতক্ষণ কোশ্চেনে যেটা বলা হয়েছে সেটা আমরা ডায়াগ্রাম আকারে করলাম, লিখলাম, তোমরা এটাই করবে, তারপরে সলভ করার চেষ্টা করবে। আমরা কি জানি, এফ ইজিক্যাল টু এম অন এ ওয়ান, এখান থেকে এ ওয়ান সমান সমান কি পাবো, এফ বাই এম ওয়ান। সিমিলারলি এখানেও এ টু ইজিক্যাল টু কি পাবো, এফ বাই এফ টু। সিমিলারলি এখানে কি পাবো, এফ ইজিক্যাল টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু এ। ঠিক আছে, যেহেতু অ্যান্সারে মাস নেই এবং ফোর্সও নেই, তাহলে ফোর্স থাকবে কি, ত্বরণ চেয়েছে, তো ফোর্স নেই, মাস নেই, তাহলে মাসগুলো আমরা এলিমিনেট করব। হলো, সরি এখানে এ ওয়ান এর ফর্মে না লিখে আমরা এম ওয়ান গুলো বার করবো। এম ওয়ান ইজিক্যাল টু এফ বাই এ ওয়ান, এখানে এম টু ইজিক্যাল টু কি লিখবো, এফ বাই এফ টু। হলো, মাসের মানগুলো বসিয়ে দাও, এম ওয়ান ইজিক্যাল টু কি পেলাম, এফ বাই এ ওয়ান প্লাস কি পেলাম, এফ বাই এ টু। এই এটা মনে করে এর নিচে নিয়ে চলে গেলাম, তাহলে পড়ে থাকছে কি, এফ বাই এ, এদিকে এফ এদিকে এফ, এফ এফ গুলো কেটে যাবে, পড়ে থাকবে ওয়ান বাই এ ইজিক্যাল টু ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু। এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, এ ইজিক্যাল টু এ ওয়ান এ টু বাই এ ওয়ান প্লাস এ টু আসে। ঠিক আছে, অ্যান্সার তাহলে কোনটা, সি। ঠিক আছে, দেখা যাচ্ছে না সাদা খালি বলে, স্থির অবস্থা থাকা একটি কণা বিস্ফোরণের দরুন কি হয়েছে, বিস্ফোরণ হয়েছে বা ব্লাস্ট করেছে। বিস্ফোরণের দরুন এম ওয়ান এম টু ভরের দুটি কণায় পরিণত হলো। প্রথম কি সেন্টেন্স বললো সেটা আমরা ছবি আকারে লিখি, এটা একটা কণা বা বস্তু বল, দিয়ে ওটা বিস্ফোরণ হয়ে দুটো মাসে ডিভাইডেড হয়েছে, ছোট ছোট, দিয়ে দুজন দুদিকে সরতে থাকবে অবভিয়াসলি, বা পরিণত হলো কণা দুটি যথাক্রমে ভি ওয়ান ভি টু বেগে, এটার মাস এম ওয়ান ধরে নিলাম, কোশ্চেনে দিয়ে দিচ্ছে এটা এম। এবার এটা এদিকে লেফটে ভি ওয়ান ভেলোসিটি দিয়ে এবং এটা রাইটে ভি টু ভেলোসিটি দিয়ে কি করছে, চলতে শুরু করলে তাদের গতিশক্তির অনুপাত কি হবে। দেখো এটা কোন ফর্মুলা দিয়ে আমরা সলভ করব, লিনিয়ার কি বলে, কনজারভেশন অফ মোমেন্টাম। ঠিক আছে, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরবেগ সংরক্ষণের নীতি। এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, মানে ব্লাস্ট হওয়ার আগে একটা সিস্টেম ধরে নিলাম এবং ব্লাস্ট হওয়ার পরে একটা সিস্টেম। এখান থেকে তুমি যদি বার করো, ভরবেগের সংরক্ষণের সূত্রটা যদি অ্যাপ্লাই করো, ইনিশিয়ালি ভরবেগ পি আই দিলাম, এটা পি হলো, ইনিশিয়ালি ভরবেগ জিরো, যেহেতু ভেলোসিটি জিরো, দিয়ে কি হবে, এম ওয়ান ভি ওয়ান ইজিক্যাল টু না সরি প্লাস এম টু ভি টু। এই পুরোটাকে মনে করো আমি নাম দিলাম পি ওয়ান, এই পুরোটাকে নাম দিলাম আমরা পি। তাহলে কি আসছে, পি ওয়ান ইজিক্যাল টু মাইনাস পি টু, তাই না? তার মানে মোমেন্টাম ইকুয়াল, ম্যাগনিটিউড বা ডিরেকশন আলাদা। এই কথার মধ্যে কি বোঝাচ্ছে, পি ওয়ান ইজিক্যাল টু পি টু, বাট তাদের ডিরেকশন আলাদা। সত্যি তাই, ডিরেকশন দুটো আলাদা। এবার বলছে গতিশক্তির অনুপাত বার করতে বলছে। গতিশক্তি মানে কি জানি আমরা ছোটবেলাতে জেনে আসছি, গতিশক্তি মানে বা কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার। এটাকে যদি মোমেন্টামের ফর্মে লিখি তাহলে আসবে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম। কিন্তু এটা যদি তোমাদের না জানা থাকে তাই আমি একবার স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু উপরে নিচে এম দিয়ে গুণ করে দাও, তাহলে উপরে কি থাকছে, এম স্কোয়ার ভি স্কোয়ার, যাকে আমরা মোমেন্টামের স্কোয়ার দিতে পারি বা পি এর স্কোয়ার দিতে পারি, কারণ মোমেন্টাম ইজ ইকুয়াল টু এম ভি পি স্কোয়ার। নিচে থাকছে টু আর এম, টু এম হলো এই জিনিস। তাহলে যেহেতু মোমেন্টাম এই দুজনের সেম, দেখো পি অন পি টু সেম, তাহলে আমরা এখানে কি দিতে পারি, কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু 1/m, এটা লিখতে পারি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে
কাইনেটিক এনার্জি মাসের ব্যস্তানুপাতিক, তাই না? তার মানে এখানে যদি লিখি আমরা কাইনেটিক এনার্জি 1 নম্বর বাই কাইনেটিক এনার্জি 2 নম্বর, মানে 2 নম্বর বল, তাহলে কি লিখবো? m1 উপরে m2 বাই m1, অপশন ডিটা আছে। এই কোশ্চেনটাও সাতটা বইয়ে, মানে সাতটার যে আমরা সলিউশন সিরিজটা করছিলাম সেখানেও আমরা এই কোশ্চেনটা পেয়েছিলাম। তো চলো তোমাদের করে দিই আরেকবার। এটা একটা ট্রেনের উপর বলছে একটি কি আছে, সরল দোলক ঝুলনো আছে, এইরকম ব্যাপার স্যাপার। আচ্ছা, এটা আগে থেকেই বেঁকে আছে, এটা একদম স্ট্রেটলি, ট্রেনটা মনে করো রেস্টে আছে, তাহলে কি হবে? একদম স্ট্রেটলি একদম ঝুলবে। না বিশ্বাস হয় একবার ট্রাই করে দেখবে, ঝুলিয়ে দেবে একদম ঝুলবে। তারপরে মনে করো ট্রেনটা কি বলে, স্টেশন থেকে ছাড়তে শুরু করলো, তার মানে একটা কোন ত্বরণ দিয়ে ট্রেনটা মুভ করলো, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তখন বলটা এদিকে একটা উলম্বর সাথে একটা কোণ করবে, বা ভার্টিক্যালের সাথে একটা কোণ করবে, সেটাকে নাম আমরা কি দিলাম? থিটা। কথা ক্লিয়ার? দেখো এবার দুটো কেস পেলাম। আগের কেসে কি কি পাচ্ছিল? আগের কেসে নিচের দিকে কাজ করছে mg4, আর কিছু কাজ করছে কারণ ট্রেনটা স্থির আছে। ওপরে কাজ করছে কি? টেনশন, যার আমাদের প্রয়োজন নেই। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে নিচের দিকে কাজ করছে mg, এদিকে কাজ করছে, এদিকে কি কাজ করবে? বস্তুটা এরকম বেঁকেছে মানে এদিকে একটা ফোর্স কাজ করেছে, সেই ফোর্সটা কি ফোর্স? সেটাকে আমরা সিউডো ফোর্স বলতে পারি, ঠিক আছে? আমরা তো ডাইরেক্ট তো বলে কোনো ফোর্স দিলাম না, আমরা ফোর্স দিলাম ট্রেনে, বা ট্রেনের ত্বরণ দিলাম ইঞ্জিনের সাহায্যে, কিন্তু জিনিসটা বলটা বেঁকে এদিকে হয়ে যাচ্ছে, তাই না? ট্রেন তো যাচ্ছে ঠিকই, ভালো কথা, ট্রেনে ত্বরণ দিয়েছি, ট্রেন যাবে, কিন্তু এইটা কেন বাঁকছে? এটা বাঁকছে কারণ সিউডো ফোর্সের কারণ। সিউডো ফোর্সের সূত্রটা কি হবে? মনে করো তো এর উপর ত্বরণ কাজ করছে এ, এবং এই বলটার মাস মনে করো এম, সিউডো ফোর্স কাজ হবে এম, সিউডো ফোর্সের কাজ হবে, মানে সরি কি হবে ফর্মুলা তাহলে কি? যে বস্তুটার উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার মাস ইনটু ওই সিস্টেমটা যে ত্বরণে চলছে, তাদের দুজনের মধ্যে যদি আমরা করে দিই, গুণ করে দিই, তাহলে আমরা সিউডো ফোর্স পেয়ে যাই। এবার দেখো, এবার কত অ্যাঙ্গেল আছে সেটা বার করতে বলেছে। এক্ষেত্রে আমি একটা লম্ব টেনে নিলাম, ঠিক আছে? এটা মনে করি থিটা অ্যাঙ্গেল, মনে করবো না, একই ব্যাপার। দেখো একই সেম থিটা হবে, এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। আমার লাইন বাঁকা আছে বলে তোমাদের মনে হচ্ছে যে কি হবে, কি হচ্ছে, এটা মনে করো একটা স্ট্রেট লাইন, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, ঠিক আছে? এবার ট্যান থিটা মানে কি আমরা জানি? লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা আছে? এম এ বাই এম জি, তাই তো? এম এম কেটে গেলে পড়ে থাকবে এ বাই জি। তাহলে থিটা ইনভার্স, থিটাকে শুধু থিটাটা, মানে সরি থিটাকে যদি যদি থিটার মানটা বার করি কি আসবে? ট্যান ইনভার্স এ বাই জি হলো, তাহলে অপশন এক। নয়ের কোয়েশ্চেন, একটি কনভেয়ার বেল্টের উপর ডিএম বাই ডিটি হারে বালি ফেলা হচ্ছে, বেল্টটিকে ভি সমবেগে গতিশীল রাখার জন্য প্রয়োজনীয় বল কি হবে? নিউটনের দ্বিতীয় সূত্র কোশ্চেন কি? আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি পেয়েছিলাম? এফ ইজ ইকুয়াল টু ডিএম ভি বাই ডিটি, তাই তো? এখানে কনস্ট্যান্ট বেলটিকে ভি সমবেগে মানে কনস্ট্যান্ট বেগে যদি নিয়ে আসতে গেলে, মানে চালাতে গেলে, রাখার জন্য বা গতিশীল রাখার জন্য কি ফোর্স কাজ করতে হবে? ভিটা কনস্ট্যান্ট, ভিটা বাইরে করে দিলাম, ভিতরে কি থাকছে? ডিএম বাই ডিটি, এফ ইজ ইকুয়াল টু ডিএম বাই ডিটি, ভি ডিএম বাই ডিটি। তাহলে কোন অপশন? এর অপশন। এটাও সাতটা বইয়ের কোশ্চেন, সাতটা বই আছে। এই কোশ্চেনটা দাও, এই কোশ্চেনটা অনেকে অনেক বড় মেথডে করে, অনেকে শর্টকাট মেথডে করে। এম ভরে একটি বল ব্যাটে আঘাত করলে বলটি একই বেগে থিটা কোণে বিক্ষিপ্ত হয়, বলের উপর প্রযুক্ত ঘাত কত হবে? মনে করো এটা তোমার ব্যাট, ঠিক আছে? এটা তোমার ব্যাট, এই ব্যাটের উপর একটি বল এরকম গিয়ে, সরি এরকম হিট করতে হলো,
করে অবভিয়াসলি বাদ সে উপরের দিকে চলে যাবে, এরকম মনে করে এরকম চলে গেল। এবার বলছে এই কোণের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, হলো? আচ্ছা আঁকাটা ভালো হচ্ছে না, তোমরা ম্যানেজ করে নেবে। দিয়ে এইভাবে চলে গেল। এবার বলছে বলের উপর প্রযুক্ত ঘাত বল কত? ঘাত বল মানে কি কি জানি আমরা? চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম বার করলে আমরা ঘাত বল পেয়ে যাবো। তো এখানে যেহেতু এটা প্লেনে যাচ্ছে, কোনো এই বরাবর মানে কোনো স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে না, স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে কিন্তু কোনো একটা নির্দিষ্ট ডিরেকশনে যাচ্ছে না, এক্স ডিরেকশন বা ওয়াই ডিরেকশনে যাচ্ছে না। তো এক্ষেত্রে আমরা একে ব্রেক করবো, মনে করো এটা ভি বেগে যাচ্ছে। তো এটা যদি থিটা হয়, এর মাঝখান থেকে যদি ব্রেক করি, এটা হবে থিটা বাই টু। এটা যদি থিটা বাই টু হয়, এটা হবে থিটা বাই টু। তাহলে ভেলোসিটির হরিজন্টাল উপাংশ কি হবে? ভি কস থিটা বাই টু, তাই না? কারণ ডিরেকশন এদিকে আসছে। এবং ভেলোসিটির ভার্টিক্যাল উপাংশ কি হবে? ভি সাইন থিটা বাই, কথা ক্লিয়ার? হরিজন্টাল উপাংশ ভি কস থিটা বাই টু, ফাইনাল বলছি ভার্টিক্যাল উপাংশ ভি সাইন থিটা বাই টু। আমরা কি পেলাম? বেগ পেলাম। ভি মানে বেগ পেলাম। যদি মোমেন্টাম যদি বলে, মোমেন্টাম হবে কি সঙ্গে এম গুণ করে দাও, এর ক্ষেত্রেও এম গুণ করে দাও। ঠিক আছে, আমরা ডাইরেক্ট মোমেন্টামটা বার করে নিচ্ছি এখান থেকে, দিয়ে এম ভি। এটা আসার সময়। এবার যাওয়ার সময় কি কেস ঘটেছে দেখ। যাওয়ার সময় বস্তুটি মানে বলটি ব্যাটে লেগে যাওয়ার সময় কেমন কেস ঘটিয়েছে। এটা থিটা বাই টু, মানে এটাও থিটা বাই টু, তাই না? কোশ্চেনে আরেকটা বলছে যে একই বেগে মানে ভি বেগে এসছে, ভি বেগে যাবে, এটা ভি বেগ দিয়ে যাওয়ার সময় ভি বেগের উপরে মানে ভার্টিক্যাল উপাংশ কি হবে? ভি সাইন থিটা বাই টু, সাইন থিটা বাই টু, হলো? এবং হরিজন্টাল উপাংশ হবে ভি কস থিটা বাই টু, হলো? ভি কস থিটা বাই টু। তাহলে আমরা মোমেন্টাম গুলো কেমন পেলাম? দেখো নিচের দিকে পেলাম, মানে রাইট সাইডে পেলাম ভি কস থিটা এম ভি কস থিটা। লেফট সাইডেও পেলাম এম ভি কস থিটা থিটা বাই টু, কস থিটা বাই টু, হলো? এবার যদি বলে এদের চেঞ্জ এক্স অ্যাক্সিস বরাবর বা এক্স অ্যাক্সিসের মোমেন্টামে কি চেঞ্জ ঘটলো? মোমেন্টামের চেঞ্জের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি যে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, হলো? আচ্ছা এটা মাইনাস ছিল আগে, যেহেতু এটা লেফটে কাজ করছে, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম অ্যালং এক্স ডিরেকশন কি হবে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস এম বি কস থিটা বাই টু আর মাইনাস এম বি কস থিটা বাই টু, তাহলে কি হবে? মাইনাস টু এম ভি কস থিটা বাই টু। আর মোমেন্টামের হরিজন্টাল উপাংশগুলো কি কাছে আসার সময় উপর দিকে কাজ করছে, মনে করো পি ওয়াই নাম দিলাম, এবং যাওয়ার সময়ও উপর দিকে কাজ করছে পি ওয়াই। এদের মধ্যে এবার যদি বিয়োগ করে দিই, চেঞ্জ মানে বিয়োগ করতে হবে, দুজনের ডিরেকশনও একই, কারণ যদি চেঞ্জ বার করি তখন এটা জিরো হয়ে যাবে। তার মানে হরিজন্টাল বরাবর মোমেন্টামের চেঞ্জ জিরো, হরিজন্টাল বলছি সরি ভার্টিক্যাল বরাবর। তাহলে কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে? এইটা, শুধু হরিজন্টাল বরাবর করে থাকছে। ঠিক আছে, আরেকটা কোশ্চেন আমি দেখে দিই। মনে করো একটা বল এইভাবে অ্যাটাক করি, এখানে পুরোটা 120 ডিগ্রি, কিন্তু এখানে ভাগ করে দিয়েছে, ভেঙে দিয়েছে যে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তোমার ফার্স্ট কাজ হবে কি বলতো, যখন আসার পথটা ধরবে, কিন্তু আসছে দিয়ে এইভাবে হিট করছে, মনে করো এইভাবে হিট করছে, এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। চেঞ্জ ইন মোমেন্টাম কি করে বার করবে বা ইম্পালস কিভাবে বার করবে?
এর হরিজন্টাল বরাবর ভেলোসিটি কি হবে ভি কস 60। হরিজন্টাল ভেলোসিটি বের হয়ে গেলে আমাদের মাস দেওয়া থাকবে, চেঞ্জ ইন মোমেন্টাম হবে বা ইম্পালস হবে, 2 গুণ করে দেবে এম ভি কস 60 ডিগ্রি। কাহিনী শেষ, অত কিছু দেখার দরকার হয়ে গেল। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। এবার নেক্সট লেকচারে বাকি 10টা বা 20টা করে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।